সর্দার বল্লভভাই প্যাটেল সবকিছু ঠিক থাকলে তাঁরই তো দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হতে পারেননি। বলা ভালো ভারতের সেই সৌভাগ্য হয়নি। খানিক ভয় থেকেই জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন গান্ধীজি, আর সেটা করার জন্য প্যাটেলের সঙ্গে বঞ্চনা করেছিলেন গান্ধীজি। সেই ভুলের জন্য দেশ অনেক কিছু পায়নি, কিন্তু তবুও স্বাধীন ভারতের প্রথম সরকারে প্যাটেল ছিলেন বলে আজ ভারত অন্য রকম হতে পেরেছে। এক ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে ভারতের এই স্থাপনার জন্য প্যাটেলের ভূমিকা অনেক। সেই কারণেই তো প্যাটেলের জন্মদিন 31 অক্টোবর আমাদের দেশে ফি বছর জাতীয় একতা দিবস পালন করা হয়। গান্ধী ও নেহেরুর নিন্দনীয় রাজনীতি যা প্যাটেলকে সরিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার লড়াই থেকে, তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল হলে দেশের পরিস্থিতি না অন্য রকম হতো। এই যে কদিন আগে পাকিস্তানের পহেলগাঁওয়ের নোংরা আক্রমণ আর তারপরে যে সিঁদুর অভিযান, হয়তো এসব কিছুর দরকারই হতো না। সীমান্তে চীন পাকিস্তানের সমস্যাও হয়তো থাকতো না। কাশ্মীরের 370 ধারা যেটা উঠে গেছে, সেই বিশেষ মর্যাদা প্রাপ্তির প্রশ্নই থাকতো না। প্রতিরক্ষার জন্য ভারতের এই যে এত এত খরচ হয় তাও হয়তো হতো না। এমনকি সেদিন যদি প্রধানমন্ত্রী হতে পারতেন বল্লভভাই প্যাটেল, তবে দেশ ভাগটাই হতো না, তিনি রুখে দিতে পারতেন। আসলে সবকিছুই হয়নি। 1946 সালে নিয়ম ভেঙে গান্ধীজি প্যাটেলকে বঞ্চিত করে জওহরলাল নেহেরুকে কংগ্রেসের সভাপতি বানিয়েছিলেন বলে। কেমন ছিল সেই চক্রান্ত জানেন? আমরা জানি যে 1951 সালে দেশে প্রথমবার সাধারণ নির্বাচন হয় এবং তাতে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু তার আগে ভারত স্বাধীনতার পর যে সরকার তৈরি করেছিল তারও প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু, কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হবেন সেটা বেছে নেওয়া যে হবে, তার ইঙ্গিতটা 1946 সালের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের মধ্য দিয়েই ঠিক হয়ে গিয়েছিল। আসলে 1946 সালে কংগ্রেস সভাপতি যখন একটু জোচ্চুরি করেই নেহেরুকে করা হলো, তখনই এটা ঠিক হয়ে যায় 47 সালে ভারত যদি স্বাধীনতা পায়, তাহলে তারপরে কংগ্রেসের সভাপতি তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। কিন্তু মনে রাখতে হবে, এই যে চক্রান্তটা হয়েছিল, এই চক্রান্তে কংগ্রেসের সকলের সায় ছিল না। কংগ্রেসের যত প্রদেশ কমিটি ছিল, গোটা ভারতে তখন 15টি রাজ্য, 15টি প্রদেশ কমিটি, তারা কেউই চায়নি নেহেরু প্রধানমন্ত্রী হন বা তার আগে নেহেরু কংগ্রেসের সভাপতি হন। সকলেই বলবো না, 3টি প্রদেশ অংশগ্রহণ করেনি সেই প্রস্তাবে, কিন্তু বাকি 12টি প্রদেশ বলেছিল প্যাটেল সভাপতি হন, আর প্যাটেল যদি সভাপতি হতেন তাহলে প্রথম প্রধানমন্ত্রীও তিনিই হতেন। আমরা জানি যে নেহেরুর প্রতি গান্ধীজির টান বরাবরের। 1929 সালে যখন বছর 40-এর জওহরলালকে যখন কংগ্রেস সভাপতি করছেন গান্ধীজি, তখন তিনি বলেছিলেন যে আমার আর জওহরলালের মধ্যে যে সম্পর্ক সেটা তো আপনারা জানেন, এবং যারা জানেন তারা এটাও জানেন ওর চেয়ারে বসা মানে সেটা আমারই বসা। হরিহর আত্মা ছিলেন যেন দুজনে। বরাবর বরাবর জওহরলাল নেহেরুকে এগিয়ে দেওয়ার জন্য কাজ করে গেছেন গান্ধীজি। যেহেতু জওহরলালের একটা বিলিতি শিক্ষা ছিল, তার বাবা ছিলেন মতিলাল নেহেরু, সেই কারণে গান্ধীজি বরাবর তাকে একটু অন্য চোখে দেখেছেন। মনে রাখতে হবে 1946 সালের কংগ্রেসের সভাপতি নির্বাচনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন। দেশ তখনও ব্রিটিশদের হাতে, কিন্তু 1945 সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পরিস্থিতি, তাতে এটা স্পষ্ট ছিল যে ইংরেজ ভারতকে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চায়।
ভারতের স্বাধীনতা তখন জাস্ট সময়ের অপেক্ষা। সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে বলে 1946 সালের 29শে এপ্রিলের মধ্যে সব প্রদেশ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের পছন্দের প্রার্থীর নাম তারা পাঠাক। আমি আগে বললাম তো, বারবার আসছে কথা প্রসঙ্গে, 12টি প্রদেশ থেকে প্যাটেলের নাম এলো। ফলে শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্যই নয়, একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন প্যাটেল। কিন্তু গান্ধীজি তখন সেটা হতে দিতে চান না। কিন্তু কি করে তিনি আটকাবেন? এটা আটকানোর জন্য মানে তাকে নানা রকম ফন্দি ফিকির করতে হচ্ছে এবং সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল। নেহরুকে বেছে নেওয়াটা একটা চ্যালেঞ্জ। এবারে তিনি সেই চক্রান্তটা রচনা করলেন। কি করলেন? আচার্য বি কৃপালিনীকে তিনি নির্দেশ দিলেন এই যে সর্বভারতীয় কমিটি তারাও একটা নাম প্রস্তাব করুক, মানে ওয়ার্কিং কমিটি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তখনও ছিল, তার পক্ষ থেকে নাম প্রকাশ। আসলে ঘুরিয়ে তিনি বললেন নেহেরুর নামটা কেউ তো একটা প্রস্তাব করো, তা না হলে আমি কথা বলতে পারছি না। সবাই প্যাটেলের নাম প্রস্তাব করেছে, আর যারা করেনি তারা তো চুপ করে আছে। অন্যদিকে প্যাটেলের কাছে গান্ধীজি বার্তা পাঠিয়েছিলেন, তুমি মনোনয়ন প্রত্যাহার করে নাও। অনুগত এবং স্বার্থের কথা না ভাবা প্যাটেল মেনে নেন গান্ধীজির নির্দেশ। ফলে নেহেরুর জন্য সভাপতি এবং তারপরে প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা ফাঁকা হয়ে যায়। তাই এই পরিষ্কার পথ দিয়ে নেহেরু একেবারে না হেঁটে, না বিনা পরিশ্রমে, কোনো মনোনয়ন না পেয়ে, শুধু গান্ধীজির ভালোবাসা পেয়ে স্নেহধন্য নেহেরু প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন। আসলে তো নেহেরুই ভারতের প্রথম অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। একথা পিনাক বলছে না। এই যে যা বললাম এগুলো আমি বলছি না, পিনাক বলছে অনুষ্ঠানে। এগুলো বলা হলেও এগুলো বলে গিয়েছেন সি রাজা গোপালচারী, যিনি প্যাটেলের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন। কারণ রাজা গোপালচারীর একটা বাসনা ছিল তিনি প্রথম রাষ্ট্রপতি হবেন স্বাধীন ভারতের, কিন্তু হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। এবং এই যে রাজা গোপালচারী হতে পারেননি তার জন্য প্যাটেল দায়ী বলেই তিনি মনে করতেন। সেই রাজা গোপালচারী নিজে লিখে গিয়েছেন স্বাধীন ভারতের প্রথম সরকারে নেহেরুকে বিদেশ মন্ত্রী করে প্যাটেলকে যদি প্রধানমন্ত্রী করা হতো তাহলে দেশের অনেক উপকার হতো। প্যাটেলের প্রতি এই যে বঞ্চনা করেছিলেন গান্ধীজি, এটাকে ভালোভাবে দেখেননি আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও। কিন্তু এই যে এত মানুষ চায়নি, রাজেন্দ্র প্রসাদ চাইছেন না, ওদিকে রাজাগোপালচারীও চাইছেন না, এবং মৌলানা আবুল কালাম আজাদ যিনি আগে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন তারও সেইবারে সভাপতি হওয়া এবং প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার ইচ্ছা ছিল। তাকেও গান্ধীজি আগে থাকতেই বলে দেন মনোনয়ন হবে না, তার নাম জমাও পড়েনি। তিনিও চাননি যে প্যাটেলকে সরিয়ে নেহেরুকে বসানো হোক। এত কিছু সত্ত্বেও কেন গান্ধীজি নেহেরুকেই বেছে নিয়েছিলেন সেটাও কিন্তু একটা কঠিন প্রশ্ন। আসলে গান্ধী না অসহায় ছিলেন, কিছুটা অসহায় ছিলেন। একেবারে ধৃতরাষ্ট্রের মতো, পুত্রের স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র যেভাবে সবকিছু মেনে নিয়েছিলেন কৌরব পক্ষের, ঠিক সেরকম। আর একটা আশঙ্কাও ছিল, নেহেরু বিপদ তৈরি করতে পারেন। গান্ধীজি নাকি এমন আশঙ্কাও করতেন, বহু ইতিহাসবিদ এটা বলে গিয়েছেন, যে সেই সময় নেহেরুকে সভাপতি না করা হলে, তাকে প্রধানমন্ত্রীর প্রধান দাবিদার না করা হলে তিনি ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে হস্তান্তর প্রক্রিয়া সেটা পিছিয়ে দিতে পারেন, গতি স্লো করে দিতে পারেন, তাতে ভারতের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা পেতে আরো বেশি সময় লাগবে। এমন আশঙ্কাও করেছিলেন গান্ধীজি। তার উল্টো দিকে প্যাটেলের উপর তার গভীর ভরসা ছিল। তিনি জানতেন প্যাটেল দেশপ্রেমী, প্যাটেল স্বার্থের কথা ভাববেন না, প্যাটেল এই সংকটের কথা যদি তাকে জানানো হয় তিনি রাজি হয়ে যাবেন, এবং সেটাই হয়েছিল। যাই হোক, নতুন সরকার হলো এবং তারপরে উপপ্রধানমন্ত্রী হলেন প্যাটেল। উপপ্রধানমন্ত্রী প্যাটেল হওয়ার পর কি কি হয়েছিল বলবো, কিন্তু আমি আরো একবার মনে করিয়ে দিই, আমি যে
এই যে কাহিনীগুলো শোনালাম না, যে কেন নেহেরুকে প্রধানমন্ত্রী করা, এগুলো কিন্তু মানে আমারও বলছি, পিনাক কি বলছে হলো পিনাকের দাবি নয়। এগুলোর জন্য আপনাদের পড়তে হবে আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম বই, আপনাদের পড়তে হবে রাজমোহন গান্ধীর লেখা প্যাটেল এ লাইফ। এরকম অনেক বই রয়েছে যেখানে এই ইতিহাসের কথা স্পষ্টভাবে লেখা রয়েছে। সেই সময় বিভিন্ন পত্র পত্রিকায় কি কি লেখা হয়েছিল সেগুলো দেখলেও স্পষ্ট হয় যে নেহেরুকে প্রধানমন্ত্রী করার জন্য প্যাটেলকে বঞ্চনা করা হয়েছিল, এবং সেটা করতে বাধ্য হয়েছিলেন অসহায় গান্ধীজি, কারণ তার অনেক বড় আশঙ্কা ছিল। ফলে গুজরাটে যে লৌহ মানবের মূর্তি বর্তমান কেন্দ্রীয় সরকার স্থাপন করেছে 182 মিটার উচ্চতার, যে স্ট্যাচু অফ ইউনিটি, এই নামটা যে দেওয়া হয়েছে না, এই নামটা সত্যি সার্থক। তার কারণ নর্মদা নদীর তীরে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি মনে করায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের ঐক্য নিশ্চিত করেছিলেন ওই মানুষটি, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতের ঐক্য আসলে একটা আদর্শের উপরে দাঁড়িয়ে, আর সেই আদর্শটার নাম হচ্ছে দেশপ্রেম। মনে রাখতে হবে, দেশের সংবিধান প্রণয়নের জন্য কার উপর দায়িত্ব দেওয়া হবে সেটা ঠিক করার সময় সর্দার বল্লভভাই প্যাটেলই বি.আর. আম্বেদকরের নাম প্রস্তাব করেছিলেন। গোটা দেশে জাতীয় একতা দিবস পালন করা হয় তার জন্মদিনে, সেটা এমনি এমনি নয়। সর্দার প্যাটেলের প্রতি সেটা আমাদের শ্রদ্ধাঞ্জলি, কিন্তু ওই একটি দিনে একবার তার কথা স্মরণ করলে হবে না। প্যাটেলের দেশপ্রেমের কাহিনী সারা বছর মনে রাখা উচিত। কিভাবে ব্যক্তি স্বার্থের কথা মনে না রেখে প্রধানমন্ত্রীর মতো পদ তিনি সেখান থেকে প্রত্যাখ্যান করে উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার দায়িত্ব কিভাবে পালন করেছিলেন জানেন? আমাদের স্কুলের ইতিহাসে ছোট ছোট ছেলে মেয়েদের এসব পড়ানো হয় না। অনেক সত্য যেভাবে ভারতের স্কুল পাঠ্য ইতিহাসে নেই, তার মধ্যে প্যাটেলের জীবন কাহিনীটাও নেই। স্বাধীনতার পরে ভারতের মধ্যে 560টির বেশি দেশীয় রাজা ছিলেন। মানে ছোট ছোট এলাকা, সেখানকার এক একজন রাজা। ব্রিটিশ চলে গেছে, ভারত স্বাধীন হয়েছে, কিন্তু সেই ছোট ছোট জায়গাগুলো তো ভারত নয়। যেমন তখনও হরি সিং এর হাতেই জম্মু কাশ্মীর, তখনও নিজামদের হাতে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ছাড়াও ছোট ছোট অনেক এলাকা তখনও এই বাংলাতেও ছিল। চন্দননগর তখন ফরাসিদের হাতে। এই যে জায়গাগুলো, এগুলোকে ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত করার যে কাজটা, সেই কাজটা করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই যে ভিন্ন ভিন্ন আনুগত্য ছিল তাদের, আলাদা আলাদা, সেই সব জায়গা থেকে তাদেরকে নিয়ে এসে এক দেশ এক রাষ্ট্র, এই ভাবনাটাকে জাগ্রত করে সবাইকে এক করার চ্যালেঞ্জটা তিনি নিয়েছিলেন এবং করতে পেরেছিলেন। এমন দৃঢ় মনোভাবের জন্যই তো তিনি লৌহ মানব। আমরা অনেকেই হয়তো জানি না যে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এবং আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এটাও সূচনা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বল্লভভাই প্যাটেল, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রক ছিল তার হাতে। প্যাটেল বিশ্বাস করতেন ভারতের যে বিভিন্নতা, যে বৈচিত্র্য, সেটাই ভারতের শক্তি। তিনি এটাও বিশ্বাস করতেন যে এক ভারতই শ্রেষ্ঠ ভারত। তাই আজ যখন নতুন করে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনের এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চলেছি, তখন প্রতি মুহূর্তে প্যাটেলের কথা আমাদের মনে করতেই হবে। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।